ডেফিনিটলি আমি শিশু বিশেষজ্ঞ হতে চেয়েছিলাম এবং আমি ওনাকে না জানিয়েই ২ বার পরীক্ষা দিলাম। বলল আসলে স্যারও চাচ্ছিলেন অনকোলজিস্ট হতে এবং আমেরিকাতে উনি মেডিসিন স্পেশালিস্ট হওয়ার পরেই উনি অনকোলজিতে এনরোল করেছিলেন। তো উনি এবং প্রফেসর তৈমুর নওয়াজ ২ জন মিলে আমার ব্যবস্থা করে আমাকে পাঠিয়ে দিল সিঙ্গাপুর। আমি বেসিক্যালি বাংলাদেশ থেকে বোধহয় ফার্স্ট ডক্টর যে মেডিকেল অনকোলজি করতে গেলাম। আমি তো অলরেডি তখন অনকোলজিস্ট। রাইট। আমি মাস্টার্স করা, আমি এফসিপিএস পার্ট 1 করা। কিন্তু ওখানে গিয়ে দেখলাম আমি আসলে কিছুই জানি না। তো উনি আমাকে ডেকে নিলেন, বলল, "তুমি তো চলেই যাবা দেশে, তো তোমাকে আমি ১ মাসের একটা এক্সট্রা ট্রেনিং দিব।" ওকে। সেটা হচ্ছে প্যালিয়েটিভ মেডিসিন। এই সাবজেক্টগুলো আমার জানাই ছিল না বেসিক্যালি। তো আমি যতই মেডিকেল অনকোলজি নিয়ে কথা বলতে চাই, কেউ শুনতেই চায় না। তো আমি খুব কষ্টে দিন কাটাইছি আসলে। কিন্তু দুঃখের বিষয় এখনও ঢাকায় অনেক বড়, বড় হসপিটাল সাইটোটক্সিসেপ্টিক ক্যাবিনেট ইউজ করে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রেনাটা ক্যান্সার কেয়ার প্রেজেন্টস দ্য ডক্টরস ডায়েরির আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমি ডাক্তার তামান্না মাহমুদ উর্মি জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের আজকের আয়োজনে আমরা কথা বলতে যাচ্ছি একজন বিশেষ মানুষ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছে, তার জীবনের নানা অজানা তথ্য নিয়ে। দর্শক, আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ মেডিকেল কলেজ এবং হাসপাতালের অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার জাফর মোহাম্মদ মাসুদ স্যার। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ডক্টর উর্মি, আপনাকে অনেক ধন্যবাদ। আজকের এই প্রোগ্রামটা একটু ব্যতিক্রমধর্মী। আমি তো একজন অ্যাক্টিভিস্ট, ডাক্তারের বাইরে যেটা আমি বিভিন্ন রকমের প্রোগ্রাম করি, তো এই ধরনের প্রোগ্রাম আগে করা হয় নাই। তো আশা করি আমার আজকের এই প্রোগ্রামটা আমার জুনিয়র ডক্টরদের এবং যারা অনকোলজিস্ট হতে চায় তাদের জন্য একটা অনুপ্রেরণা অথবা একটা দিক নির্দেশনাও হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ স্যার, আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য। এই আয়োজনের শুরুতে স্যার আমরা আপনার সম্পর্কিত অজানা তথ্য জানতে চাই। আমরা একটু শুরুতে জানতে চাই আপনার এই যে জার্নিটা, এই জার্নির শুরুটা কোথায়? কোথা থেকে আপনি শুরু করতে চান? আমি যেদিন থেকে মেডিকেল পাশ করলাম, মানে ডাক্তার হলাম, সেদিন থেকেই তো শুরু। জি স্যার। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ১৯৯৮ সাল থেকে। সো এই পর্যন্ত তখন থেকেই শুরু করতে চাই। তো আমি কি আমার জার্নিটা শুরু করব এখন? জি স্যার। ওকে, তো আমি বাংলাদেশ মেডিকেল থেকে গ্র্যাজুয়েট ১৯৯৮ সালে, এবং তারপর থেকেই আমি আমার মধ্যে একটা লালন করেছিলাম যে আমি শিশু বিশেষজ্ঞ হব। তো পাশ করার সাথে সাথেই আমার ইন্টার্ন শেষ করার পরে আমি শিশু হাসপাতালে গেলাম। ওখান থেকে ৬ মাসের ট্রেনিং শুরু করলাম। ট্রেনিং শেষ হতে না হতেই ৫ মাসের সময় হঠাৎ করে একটা চাকরির অফার আসলো আবার বাংলাদেশ মেডিকেলে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মেডিসিনে। তো আমার বন্ধু-বান্ধবরা জোর করেই আমাকে নিয়ে গিয়ে পরীক্ষা দেওয়া হলো এবং আমার মেডিসিনে আমি এবার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে আমার জীবন শুরু করলাম। আচ্ছা। এ হলো আমার পেশা শুরু বাংলাদেশ মেডিকেলে। তো আমি সব জায়গায় খুব লাকি আলহামদুলিল্লাহ বলব যে আমার মেইন মেন্টর তো আমার প্যারেন্টস, আমার বাবা-মা। তারপরেই যাদেরকে পেয়েছি তারা আসলে আমার বাবা বা মার তুল্য এরকমই। তো আমার মেন্টর ছিলেন, তো ফার্স্টেই আমি যার কাছে আসলাম সে হচ্ছে প্রফেসর তৈমুর নওয়াজ। জি। অনেক শ্রদ্ধা ওনার জন্য। ওনার হাতেই আসলে আমার পেশা জীবন শুরু। উনি একজন আমেরিকান কোয়ালিফাইড ডক্টর। উনি মেডিসিন স্পেশালিস্ট এবং ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট। উনি আমাদের প্রিন্সিপালও ছিল বাংলাদেশ মেডিকেলে। তো ওনারই আমি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে শুরু করলাম। আচ্ছা। বেসিক্যালি আমি পুরোটা আমার ক্যারিয়ারে আমি কখনোই বাংলাদেশি কোনো ডক্টরের আন্ডারে আমি কাজ করি নাই। সো আচ্ছা। উনি আমেরিকাতে ছিল, অনেকদিন পরে সে বাংলাদেশ মেডিকেলে জয়েন করলেন, তার হাতে আমার জীবন শুরু হলো। জি, জি। উনি কি স্যার আপনার ফোকাসটাকে একটু শিশু বিশেষজ্ঞ হওয়া থেকে ঘুরিয়ে দিয়েছিলেন? ডেফিনেটলি আমি শিশু বিশেষজ্ঞ হতে চেয়েছিলাম এবং আমি ওনাকে না জানিয়েই ২ বার পরীক্ষা দিলাম, আমি পাশ করি নাই। আচ্ছা। সে তো তারপরে উনি জানার পরে বলল যে তুমি মেডিসিন স্পেশালিস্ট হও। সো আমি এমআরসিপির জন্য রেডি হলাম, কারণ উনি নিজে এমআরসিপি করা প্লাস বোর্ড সার্টিফাইড আমেরিকান। তো এমআরসিপির জন্য রেডি হচ্ছি। হঠাৎ করে আমার এক ছোট ভাই, আমি তখন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, সো আমার আন্ডারে কাজ করছে অনেক জুনিয়র ডক্টর। তো আমারই এক ছোট ভাই, ও এখন অনেক বড় ডাক্তার, ডক্টর আয়াজ, মেডিসিন স্পেশালিস্ট। সে হঠাৎ করে বলল যে, "মাসুদ ভাই, আপনি পরীক্ষা দেন। একটা সাবজেক্ট আছে অনকোলজি, ওখানে পরীক্ষা দেন। দিলে আপনার হয়ে যাবে, কারণ আপনি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অনেকদিন কাজ করেছেন।" তারপরে আমি পরীক্ষা দিলাম। তখন একটা এমফিল রেডিওথেরাপি, আমি নামও শুনি নাই কোনোদিন। ইভেন আমি অনকোলজিও নাম শুনি নাই আচ্ছা। তখন
2002-তে। 2002 আচ্ছা। তো পরীক্ষা দিলাম, তো হয়ে গেল। তারপরে তো শুরু হলো অঙ্কোলজি। তো আমি আমার স্যারকে গিয়ে বললাম আমি অঙ্কোলজি। তো উনি খুব ইন্সপায়ার করলো আমাকে। বলল আসলে স্যারও চাচ্ছিলেন অঙ্কোলজিস্ট হতে, এবং আমেরিকাতে উনি মেডিসিন স্পেশালিস্ট হওয়ার পরেই উনি অঙ্কোলজিতে এনরোল করেছিলেন। কিন্তু ওইখানে এত ডেথ দেখে উনি সহ্য করতে পারে নাই। সো উনি আচ্ছা। ইনফেকশাস ডিজিজে চলে গেছে। আচ্ছা। আমাকে ইন্সপায়ার করলো, ইউ গো ফর ইট। তারপরে আমি ঢুকে গেলাম। তো অ্যাকচুয়ালি আমার স্যারও জানতেন মেডিকেল অঙ্কোলজি, কারণ আমি মেডিসিনে অলরেডি তখন 5 বছর কাজ করা হয়ে গেছে, 3-4 বছর কাজ করা হয়ে গেছে। আমিও জানতাম ওই ধরনের। পরে ঢুকে দেখি এটা রেডিওথেরাপি। তো আসলে তখন মেডিকেল অঙ্কোলজি ছিল না বাংলাদেশে, কিন্তু ওইটাই অঙ্কোলজি, ওরাই মেডিকেল অঙ্কোলজি করতো আমাদের ওটা। তো আমি ঢুকে গেলাম। তো 2 বছরের মধ্যে পাশও হয়ে গেল। তো এর মাঝে এফসিপিএস পার্ট 1ও শেষ করে দিলাম। তো পার্ট 1 তো স্যার মেডিসিনে। না, আমি পার্ট 1 এই রেডিয়েশন অঙ্কোলজিতেই। ও অনকোলজিতে জি। আচ্ছা। তো এর মাঝে এমআরসিপি পার্ট 1 শেষ করলাম। তো সবগুলোই পাশাপাশি চলছিল 2 বছরের মধ্যে। আচ্ছা। তো পাশ করার সাথে সাথেই আমার মেন্টর প্রফেসর তাইমুর নাওয়াজ উনি বলল যে তুমি রেডিওথেরাপি করছো, বাট ইউ আর মেডিসিন স্পেশালিস্ট, তো ইউ হ্যাভ টু ডু মেডিকেল অঙ্কোলজি। রাইট। তো উনি আমাকে, এবং আরেকজনের নাম না বললেই নয়, উনি প্রফেসর বরেন চক্রবর্তী, কার্ডিওলজিস্ট, সিঙ্গাপুরে অনেক প্রসিদ্ধ উনি। তো উনি এবং প্রফেসর তাইমুর নওয়াজ দুজন মিলে আমার ব্যবস্থা করে আমাকে পাঠিয়ে দিল সিঙ্গাপুর। তো আমি 2004-এ পাশ করলাম, 5-এ চলে গেলাম সিঙ্গাপুরে। সো 2005-এ গিয়ে 6-এ আমি ব্যাক করি। ওখানে 1 বছরের জন্য একটা ফেলোশিপ ছিল, আমি 8 মাস করি, আর 4 মাস করি নাই, কারণ ওটা হেমাটোলজি ছিল, ওটা করব না। সেইখান থেকে ওখানেও গিয়ে আমি কোনো সিঙ্গাপুরিয়ানের আন্ডারে যাইনি। ওখানে গিয়ে যে আমার সুপারভাইজার সে হলো ডক্টর এস.কে রাজন। তো উনিও ফ্রম আমেরিকা, বোর্ড সার্টিফাইড, আমেরিকান বোর্ড সার্টিফাইড মেডিকেল অঙ্কোলজিস্ট। সে আমার সুপারভাইজার, তার সাথে আমি 8 মাস কাজ করি তার সুপারভিশনে। তো সেখানে আমি বিভিন্ন সাবজেক্টে এনরোল হই। সবচেয়ে বড় দিক ছিল সিঙ্গাপুরে আমি গিয়েই আমাকে অঙ্কোলজি ফার্মেসিতে প্লেসমেন্ট দিয়েছে। আপনি তো জানেন ফার্মেসি মানে হচ্ছে নার্স এবং ফার্মাসিস্টদের কাজ। জি স্যার। সো আমি খুব ছোট মনে করলাম নিজেকে, যে আমি ডাক্তার, বাংলাদেশ থেকে আসছি, অঙ্কোলজি ফার্মেসিতে আমাকে প্লেসমেন্ট দিল 1 মাসের জন্য। সো ওখানে যে হেড মেডিকেল অঙ্কোলজি ডক্টর কু ওয়েন সিন, উনি একজন লিজেন্ডারি অঙ্কোলজিস্ট ওকে। সিঙ্গাপুরে। সো ডক্টর কু ওয়েন সিন বললো যে আমি জানি তোমার জন্য কি দরকার, তুমি মন খারাপ করেছো, কিন্তু তাদের সাথে কাজ করো। বুঝে গেলেন যে আপনি হ্যাঁ, মন খারাপ নার্সদের করেছেন। সাথে কাজ করো আর ফার্মাসিস্টদের সাথে কাজ করো, তারপরে তোমাকে মেডিকেল অঙ্কোলজিতে আনবো। আচ্ছা। বিকজ তোমার দেশ সম্বন্ধে আমি জানি, আর তোমার দেশ থেকে আমি কোনো ডক্টর আজ পর্যন্ত দেখি নাই। আমি বেসিক্যালি বাংলাদেশ থেকে বোধহয় ফার্স্ট ডক্টর যে মেডিকেল অঙ্কোলজি করতে গেলাম ন্যাশনাল ক্যান্সার সেন্টারে 2005-এ। 2000 তো তার আগে কোনো ডক্টর নাকি আসে নাই ওখানে। তবে উনি খবর টবর নিয়ে দেখলো, আমার সম্বন্ধে ওয়ার্কআপ করলো, আমার দেশ সম্বন্ধে ওয়ার্কআপ করলো, বললো যে তোমার এখানে অঙ্কোলজিটা একটু ডিফারেন্ট, সো তোমাকে আগে শিখতে হবে ফার্মেসি। তো আমি অঙ্কোলজি ফার্মেসিতে 1-1.5 মাস কাজ করলাম, এবং রিয়েলি ইট ওয়াজ অ্যামেজিং যে আমি তো অলরেডি তখন অঙ্কোলজিস্ট, রাইট। আমি মাস্টার্স করা, আমি এফসিপিএস পার্ট 1 করা, কিন্তু ওখানে গিয়ে দেখলাম আমি আসলে কিছুই জানি না। এমফিলও তো করাছিলেন। জি, আমি এগুলো করেই তো আমি Right. গেছি। তো যেহেতু আমি মেডিসিনে অনেকদিন কাজ করেছি এবং এমআরসিপি করা ছিল, সেই জন্য আমাকে ওরা এটাতে আমাকে চান্স দিল মেডিকেল অঙ্কোলজিতে। তো ওইখানেই আমি আসলে মেডিকেল অঙ্কোলজি ফার্স্ট আমার হাতে খড়ি, অঙ্কোলজি ফার্মেসিতে, নার্সদের সাথে আর ফার্মাসিস্টদের সাথে আমি শিখলাম কিভাবে ক্যান্সার ড্রাগ সেফ হ্যান্ডলিং করা যায়, কিভাবে ক্যান্সার ড্রাগ প্রিপারেশন করে, কিভাবে ইমপ্লিমেন্টেশন করে। তারপর আমাকে আস্তে আস্তে মেডিকেল অঙ্কোলজিতে এনরোল করলো বিভিন্ন মেডিকেল অঙ্কোলজি শাখা প্রশাখায়। এগুলো করে লাস্টের দিকে ডক্টর সিনথিয়া গো, প্রফেসর সিনথিয়া গো, উনি ওয়ার্ল্ড ফেমাস একজন মহিলা এবং খুব ফিলান্থ্রপিস্ট। তো উনি আমাকে ডেকে নিলেন, বলো তুমি তো চলেই যাবা দেশে, তো তোমাকে আমি 1 মাসের একটা এক্সট্রা ট্রেনিং দিব, ওকে। সেটা হচ্ছে প্যালিয়েটিভ মেডিসিন। এই সাবজেক্টগুলো আমার জানাই ছিল না বেসিক্যালি। আমি বললাম এটা কী আবার? বললো যে পেশেন্টগুলো তোমরা ট্রিটমেন্ট করবা না, সেগুলো তো আমরা ট্রিটমেন্ট করি, ক্যান্সার পেশেন্ট। সো তোমাকে আমি 1 মাসের ট্রেনিং দিব, এটা তোমার অনেক কাজ করবে, বিকজ তোমার দেশে, উনি আবার আমাদের দেশ সম্বন্ধে জানে, আমাদের দেশের সাথে ওয়েল কানেক্টেড। সো তোমাদের দেশে মোর দেন 60% পেশেন্ট প্যালিয়েটিভ।
তো তুমি গিয়ে মেডিকেল অঙ্কোলজি প্র্যাকটিস করতে পারবে না, তোমাকে প্যালিয়েটিভ শিখতে হবে। তো কিন্তু একটাই শর্ত দিল যে আমি বাংলাদেশে এসে একটা অর্গানাইজেশন আছে, সেটার নাম আশিক প্যালিয়েটিভ কেয়ার ইউনিট, ওকে ওটাকে আমার হাল ধরতে হবে এবং সেটাকে আমাকে অর্গানাইজ করে দিতে হবে। ওকে সেটা একমাত্র প্রতিষ্ঠান ছিল তখন, আশিক প্যালিয়েটিভ ইউনিট সেটা 2005 ফর এর কথা চিলড্রেন। হ্যাঁ, 2006-এ আসছি আমি। 6 আচ্ছা তো ওটা ইউআইসিসি রিকগনাইজ একমাত্র প্রতিষ্ঠান ছিল বাংলাদেশে। তারপরে আমাকে 1 মাসের প্যালিয়েটিভে ট্রেনিং দিল সিনথিয়াগো। আমি তাদের সাথে ট্রেনিং করলাম, এবং রোজালিন শ, উনিও খুব বিখ্যাত, ওনাদের সাথে ট্রেনিং করলাম। এরপর আমাকে একটা পোস্ট গ্রাজুয়েশন কোর্স করালো প্যালিয়েটিভ মেডিসিনে ফর 15 days। আমি হোম কেয়ারে কাজ করেছি, করে তারপর ব্যাক করলাম বাংলাদেশে 2005-6-এ। 2006-এ এসে তো আমি আর কোন কুল কিনার পাই না, কারণ আমি মেডিকেল অঙ্কোলজি করে আসছি। সো বাংলাদেশে মেডিকেল অঙ্কোলজিতে তখন একটা এটিপিক্যাল সাবজেক্ট, তখনও তো আমি কোনো স্ট্রিম লাইনেই নাই, ডেভেলপড না রাইট। তো আমার সিনিয়ররা বলল তুমি রেডিয়েশন অঙ্কোলজি ইয়ে করা তে ডিগ্রি করা, তুমি মেডিকেল অঙ্কোলজি করতে গেছো কেন? তো আমি যতই মেডিকেল অঙ্কোলজি নিয়ে কথা বলতে চাই, কেউ শুনতেই চায় না। তো আমি খুব কষ্টে দিন কাটাইছি আসলে। তো চেষ্টা করেছি অনেক জায়গায় মেডিকেল অঙ্কোলজি অ্যান্ড প্যালিয়েটিভ মেডিসিন। যেহেতু আমি আসার আগে আমার কু ওয়েনসিন, যে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল সিঙ্গাপুর ন্যাশনাল ক্যান্সার সেন্টারে, সে বলে দিয়েছিল তোমার একটাই কাজ বাংলাদেশে গিয়ে, তুমি ন্যাশনাল ক্যান্সার সেন্টার যেভাবে তৈরি ওটার একটা হলিস্টিক অ্যাপ্রোচ ওখানে গিয়ে তৈরি করবা। সো প্রমিস। তারপরে আমি প্রমিস করলাম তার সাথে। সে একটা বড় সম্বোধনা আয়োজন করেছিল আমার স্বামী, আমি যখন চলে আসি। এবং সে বলছিল যে ডক্টর জাফর ওখানে গিয়ে সিঙ্গাপুরের মতো করে মেডিকেল অঙ্কোলজি স্টাবলিশ করবে অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার। তো সেই কথাটা মাথায় রেখে আমি বাংলাদেশে ফিরছিলাম অ্যাকচুয়ালি। এবং আমাকে অনেকভাবে তারা তৈরি করছে, অনেক জায়গায় আমাকে ইনভলভমেন্ট করে তারা তৈরি করেছে, বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যেত ডক্টর কুয়েনসিন। তো আমি এসে শুরু, স্যার পটেনশিয়াল দেখেছিলেন উনি আপনার মধ্যে, উনি তো একজনই, আমি তা জানি না আমি পটেনশিয়াল কিনা, কিন্তু সিনসিয়ারিটি বিকল্প নাই, এটা আমার বস আমাকে শিখাই দিছিল। সেটা হচ্ছে প্রফেসর তাইমুর নওয়াজ। জি আমি খুব বেশি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কখনোই ছিলাম না, আমি পাশ করে গেছি একবারই। আমি স্টুডিয়াস, কিন্তু আমি ব্রিলিয়ান্ট না। সো সিনসিয়ারিটি যখন বলতো সিনসিয়ারিটি, দ্যার ইজ নো অল্টারনেটিভ দেন সিনসিয়ারিটি। তো আমি সিনসিয়ারিটি সবসময় মাথায় রাখি, এখন পর্যন্ত সিনসিয়ারিটি মাথায় রাখি। সো আমি ওইভাবেই তৈরি হলাম। তারপরে আসলাম ফিরে, তো শুরু করলাম সিঙ্গাপুরের হলিস্টিক অ্যাপ্রোচ কীভাবে দেওয়া যায়। তা আমার সাথে তো কেউ কাজ করবে না, বিকজ আমি মেডিকেল অঙ্কোলজি, আমি তো সমাজ থেকে বিচ্যুত হয়ে গেছি। কিন্তু আমাকে হেল্প করলো আমার তখন প্রফেসর পারভিন শাহিদা আক্তার, উনি এগিয়ে আসলেন। এছাড়া আমার প্রফেসর শরীফুল আলম, এদের নাম না বললেই নয়, আমাকে অনেক হেল্প করেছে তারা। আমার এক বড় ভাই প্রফেসর আফমো কামাল উদ্দিন ভাই, উনি এই কয়েকজন আমাকে আসলে খুব ইন্সপায়ার করলো। আমি খুব ডিপ্রেস হয়ে গেছিলাম তখন, যে আমি কি করে আসলাম, এটা ভুল করলাম কিনা, মেডিকেল করলাম কিনা। হ্যাঁ এমন হয় স্যার মাঝে মাঝে। তারপর আমার বস বলল তুমি এফসিপিএস পার্ট 2 কমপ্লিট করো, পার্ট 1 করে গেছিলা। তো আমি পার্ট 2 কমপ্লিট করলাম 6 মাসের মধ্যেই। তো আমার সব পড়াশোনা শেষ 2006-এই। শুরু করলাম আশিক অঙ্কোলজি গুছানোর কাজ। আমি একটা কোঅর্ডিনেটর, এখনও কোঅর্ডিনেটর। সেটা কি স্যার আগে থেকে কিছুটা এস্টাবলিশ ছিল? জি, ওটা এস্টাবলিশ ছিল, তো সেটা অর্গানাইজ ছিল না। আচ্ছা ওদের অন্যান্য সেক্টরগুলো অর্গানাইজ ছিল, কিন্তু প্যালিয়েটিভ কেয়ার ইউনিট এটা ফর চাইল্ডহুড ক্যান্সার, কিন্তু বাচ্চাদের ক্যান্সার। আচ্ছা সো ওই চাইল্ডহুড ক্যান্সার নিয়ে আমি কাজ করা শুরু করলাম, ওটা অর্গানাইজ করলাম, এবং খুব সুন্দরভাবে একটা এখন সেন্টার চলছে 3-এর এতে। আপনি নাম শুনে থাকবেন সালমা ম্যাডাম এবং আফজাল চৌধুরী, সালমা চৌধুরী। তো সালমা চৌধুরী মারা গেলেন কয়েকদিন আগে। এরা ফিলান্থ্রপিস্ট, তো তারাই এটা তৈরি করেছিল বাংলাদেশের ফার্স্ট প্যালিয়েটিভ। তো আমার মাথায় যখন ঢুকে গেছে যে মেডিকেল অঙ্কোলজি আর প্যালিয়েটিভ কেয়ার আমাকে এস্টাবলিশ করতে হবে বাংলাদেশে, কিন্তু আমি তো আসলে ওরকম পাওয়ারফুল কেউ না। সো আমি আমার একটা সেন্টার শুরু করলাম। আমার এক বড় ভাই, তার একটা নিজস্ব ক্লিনিক ছিল, আমাদের কোথাও কেউ জায়গা দিচ্ছিল না। সো একটা ক্লিনিক ছিল ধানমন্ডি 4 নম্বরে, সালভেশন নামে। সো 2006-এ উনি বললো আমি তোমাকে 2টা রুম দিয়ে দেবো, তুমি কি করতে চাও? তা আমি বললাম আমি ডে কেয়ার করবো। তখন বাংলাদেশে ডে কেয়ার নাই, কনসেপ্ট নাই। তা আমি ডে কেয়ার ক্যান্সার পেশেন্ট ট্রিটমেন্ট শুরু করলাম, অ্যাম্বুলেটরি ইউনিট।
কিন্তু আমার তো রুগী নাই। তো আমার ডে কেয়ারে অনেক কিছু লাগে, এই কথাগুলো বলে রাখি। 2006-এই আমি এটা শুরু করব, কিন্তু ক্যান্সার ড্রাগ প্রিপারেশনের জন্য লাগে যে এটা একটা মেশিন, সেটার নাম সাইটোটক্সিক সেফটি ক্যাবিনেট। জি জি। বাংলাদেশে এসে খোঁজ করলাম, কেউ এটার নামই জানে না, কোথাও এটা পাওয়া যায় না। তো আমি বললাম তাহলে আমি কীভাবে ড্রাগ প্রিপারেশন করবো, আমি তো অঙ্কোলজি ফার্মেসিতে কাজ করে আসছি। তারপরে আমি নিজেই একটা মেশিন বানালাম, আমাকে হেল্প করেছে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো। আচ্ছা। তো সেভাবে ওটা দিয়ে শুরু করলাম, ওটা দিয়ে। তো ওইটা 2টা রুম, মেশিন শুরু করলাম। একটা নার্স দিল আমাকে, আমি নার্সটাকে তৈরি করলাম, যেহেতু আমি নার্সিংয়ে কাজ করে আসছি সিঙ্গাপুরে। সো অঙ্ক নার্স তৈরি করা আমার জন্য সমস্যা ছিল না। তাকে আমি তৈরি করলাম কীভাবে ড্রাগ ডিসপেন্সিং করবে, কীভাবে ড্রাগ প্রিপারেশন করবে। সো ও তৈরি হলো সেই 2006 কিন্তু জুনে। কিন্তু আমার কোনো পেশেন্ট নাই। এদিকে আমি খুব ব্লেসড বলবো যে প্রফেসর পারভিন শাহিদ আক্তার উনি এগিয়ে আসলেন, অ্যান্ড উনি বাংলাদেশে আমার মেন্টর, ওয়ান অফ দ্য মেন্টর। তো উনি আমাকে খুব ইন্সপায়ার করতেন এবং আমি খুব গ্রেটফুল ওনার কাছে। তো উনি এসে আমার সাথে বললো যে তুমি কি করে আসছো, কি শিখে আসছো, ঠিক আছে আমি পেশেন্ট দিচ্ছি, আমরা একসাথে কাজ শুরু করি। তো আমরা শুরু করলাম, ম্যাডামের পেশেন্ট আর আমার কাজ সেই থেকে শুরু। হ্যাঁ। সো নাম দিলাম শান্তি অঙ্কোলজি অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার সেন্টার। আচ্ছা। প্যালিয়েটিভ কেয়ার সেন্টার আমি প্যালিয়েটিভ সেটা কোথায় স্যার? করতাম না, ধানমন্ডি সেটা ওই যে 4 নম্বরে? বললাম সালভেশনে আচ্ছা। 2টা রুমে। তো প্যালিয়েটিভ নামটা আমি সব জায়গায় ব্যবহার করতাম। আমি প্যালিয়েটিভ নামটা ব্যবহার করতাম এই কারণে মানুষ যেন জানে যে প্যালিয়েটিভ কেয়ার বলে একটা কেয়ার আছে, সেটার জন্য। আপনি কত রেখেছেন স্যার শুরু থেকে? জি, আমার প্রত্যেকটা সেন্টারে আমি প্যালিয়েটিভ নামটা এখনও রাখি, যেহেতু এটা আমি এস্টাবলিশ করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ সিঙ্গাপুর জি। থেকে। সেই থেকে শুরু হলো আমার মেডিকেল অঙ্কোলজি। তো ওখান থেকে আমরা সুইচ করে করে আহমেদ মেডিকেলে গিয়ে একটু বড় পরিসরে প্রায় 30টা বেডের সেন্টার তৈরি করলাম, এবং সেটাই ফার্স্ট কেমো সেন্টার, ওটা 2007-এ তৈরি করলাম। এবং ওখানে অ্যাম্বুলেটরি ট্রিটমেন্ট ইউনিট, মানে ডে কেয়ার বেসিস, বাংলাদেশে ডে কেয়ার বেসিস কেমো হতো না, কেমো দিয়েই চলে যাবে। তো ওই ধরনের এটা শুরু করলাম যে কেমো দিয়েই পেশেন্ট চলে যেতে পারে, এই কনসেপ্ট আনলাম। দেন যেহেতু আমি এগুলো দেখে আসছি এবং এভাবে কাজ করে আসছি, তারপর এভাবে শুরু হলো, ম্যাডাম আর আমি মিলে শুরু করলাম। আমি চিন্তা করলাম যে এটা মাল্টিডিসিপ্লিনারি হতে হবে। পরে আমি একজন পেডিয়াট্রিক অঙ্কোলজিস্ট একজনের সাথে কথা বললাম, উনি এখন খুবই বিখ্যাত, প্রফেসর জোহরা জামিলা খান। জি। উনি ঢাকা মেডিকেলে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। উনি আমার ডাকে সাড়া দিলেন, বলে তোমার সাথে আমি কাজ করব। সো আমরা একটা টিম হলাম। সাথে আমি রেডিয়েশন অঙ্কোলজিস্ট একজন নিলাম, ওনার নাম ডক্টর মির্জা সাখাওয়াত হোসেন। উনিও এখন ওয়ান অফ দ্য সিনিয়র অঙ্কোলজিস্ট, রেডিয়েশন অঙ্কোলজিস্ট, এবং খুবই ফেমাস রেডিয়েশন অঙ্কোলজি ডেল্টা। উনি আমাদের সাথে জয়েন করলো 2008-এই, এবং একজন হিমাটো অঙ্কোলজিস্ট। সো আমরা হয়ে গেলাম একটা মাল্টিডিসিপ্লিনারি টিম। খুব বেশি সময় কিন্তু লাগেনি না, স্যার, 2008-এই এস্টাবলিশ করলাম, রাইট। 2008-এর মধ্যে। সো এই টিমটা আমাদের এখনও কাজ করে যাচ্ছি, আমাদের এই টিমটা এখনও রয়ে গেছে, সাথে আরও অ্যাড হয়েছে, কিন্তু কেউ মাইনাস হয় নাই। সো তো সেই 2006 থেকে অলরেডি 20 ইয়ার্স, এখন 2015, মানে 19 ইয়ার্স আমরা একসাথে কাজ করছি। মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যেটা আমাকে সিঙ্গাপুর থেকে বললো যে এই ধরনের একটা অ্যাপ্রোচ, যে অ্যাটলিস্ট একটা মডেল যেন আমি তৈরি করি। জি জি। তাও এইভাবে আপনি কি তখনও সিঙ্গাপুরের সাথে কানেক্টেড ছিলেন? জি, আমি ওয়েল কানেক্টেড, এবং তারা আমাকে কতগুলো জিনিস দিয়ে দিল। আমাকে একটা চাবির রিং আর একটা সুভেনিয়র, একটা এনসিসি একটা কি দিল আমাকে ডক্টর কুয়েনসিন। বললো এটা দিস ইজ দ্য কি ফর ইয়োর এনসিসি, তুমি যখন তখন আসবা, যা চাবা তাই পাবা, এবং যাকে রিকমেন্ড করবা সে এখানে ট্রেনিং পাবে। বিকজ আমি তার কাছে ফার্স্ট বাংলাদেশি ছিলাম, এবং তারা বাংলাদেশে খুবই ভালোবাসতো। তো সেই ক্ষেত্রে আমি তাদের সাথে সবসময় যোগাযোগ, এবং আমি খুব ঝামেলা থাকতাম যখন সিঙ্গাপুর থেকে পেশেন্টগুলো আমার কাছে রেফার হতো। তখন তো সিঙ্গাপুর থেকে ডক্টরদের চিনতো না বাংলাদেশে, এখন তো অনেককেই চিনে। সিঙ্গাপুরে যারাই যায় ট্রিটমেন্ট করতে, তারা সব মানে অঙ্কোলজি পেশেন্টগুলো সব আমার কাছে ব্যাক করে, কারণ আমি এনলিস্টেড ওদের কাছে। সো তাদেরকে ওরকম একটা ভালো পরিবেশ কখনো দিতে পারতাম না। সিঙ্গাপুরে যে পরিবেশ দেখে আসছে, তখন কর্পোরেট হসপিটালও হয় নাই, খুব ঝামেলার মধ্যে। এই আহমেদ মেডিকেল এগুলাতে তারা আমাদের জাস্ট সার্ভিস দিয়ে তাদেরকে করলাম। সো আমাদের
এভাবে আমাদের অনেকগুলো কেমো নার্স তৈরি করলাম, অঙ্ক নার্স, ফার্মাসিস্ট, এভাবে আমাদের আমি ফার্স্ট একটা সাইটোটক্সিক সেফটি ক্যাবিনেট আনলাম 2008-এই। সেটা জার্মান থেকে আনা হলো। তখন তো বাংলাদেশের সাইটোটক্সিক সেফটি ক্যাবিনেট নেই, বায়োসেফটি ক্যাবিনেট ছিল। তো তখন থেকে আমি আহমেদ মেডিকেলে ওই সাইটোটক্সিক সেফটি ক্যাবিনেটটা জার্মান থেকে, ওইটাও একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি, উনি আমাকে প্রচণ্ড রকমের সাহায্য করতো। উনি বলতো যে আমি চাই যে আপনি একদিন বাংলাদেশের সবচেয়ে বড় অঙ্কোলজিস্ট হবেন, বিজিয়েস্ট অঙ্কোলজিস্ট হবেন, এবং আপনার টাকা পয়সা হোক আর না হোক আপনাকে দেখে যেন অন্যরা একটু শিখে। তো ওনার উনি চাওয়াটা মারা গেছেন, পূরণ ওনার নাম হয়েছে ফাইজুর ভাই। খুব সম্ভবত। তো উনি মারা গেছেন কয়েক মাস আগে। তো আমি ওনার বেহেশত দান করুক আল্লাহ পাক, আমি কামনা করি, সবসময় ওনার জন্য দোয়া করি। ওনার অনেক 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 অবদান আমার ক্যারিয়ারে। উনি একজন কোম্পানি, একজন উপর সারির মানুষ, কিন্তু উনি চাইতো যে সবসময় আমার কাজগুলো যেন হাইলাইট হয় এবং খুব সহজ হয়। উনি সহজ করে দিয়েছিল সব কিছু আমার জন্য। সো আমি এভাবে একটা সেন্টার তৈরি করলাম, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যদি সাইটোটক্সিক সেফটি ক্যাবিনেট, তারপরে সাইটোটক্সিক ড্রাগ হ্যান্ডলিং, কেমো নার্স, অ্যাম্বুলেটরি ট্রিটমেন্ট ইউনিট 2006 থেকে 2008 আমি টোটালি এস্টাবলিশ করলাম। এবং তারপরেই দেখলাম বাংলাদেশে কেমোথেরাপি প্র্যাকটিস হচ্ছে, কিন্তু কেমোথেরাপি কেউ কোনো কার্ড ইউজ করে না, যে পরের দিন কবে আসবে ওটা শুধু একটা প্রেসক্রিপশনে লেখা থাকতো। আমি একটা কার্ড বানালাম কেমোথেরাপি, যে এই কার্ডটা কীভাবে কেমোথেরাপি দেওয়া হচ্ছে, কি নামে দেওয়া হচ্ছে, এবং একটা কার্ড। এবং শুনে খুশি হবেন, এই কার্ডের পাশাপাশি একটা কেমোথেরাপির প্রোটোকল কিভাবে লেখা হবে। আগে প্রোটোকলগুলো লেখা হতো, সবই ঠিক আছে, কিন্তু সিস্টেমিক ওয়েতে ছিল না। আমি চেষ্টা করলাম, সিঙ্গাপুরে লিখলাম, ওরা একটা প্রোটোকল পাঠালো আমাকে, আমি ওদেরটা তো ডিজিটাল, আমি ম্যানুয়ালি করলাম। এবং আপনি শুনে খুশি হবেন যে আমার এটা আমার বড় গলা বলার কিছু না, কিন্তু আমি নিজে খুব স্যাটিসফাইড যেটা পুরো বাংলাদেশে এখন এই একই কেমো কার্ড ইউজ হয় এটা তো প্রত্যেকটা হসপিটালে, এবং একই প্রোটোকল ইউজ হয়। অনেক সেটার বড় জন্য একটা আমি তো জায়গা। প্রাইভেট সেক্টরে, এই ক্ষেত্রে প্রফেসর পারভিন শাহিদ আক্তার খুবই ভূমিকা রেখেছেন। উনি ন্যাশনাল ক্যান্সার সেন্টারে উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল মেডিকেল অঙ্কোলজি, উনি ওখানে গিয়ে এটা এস্টাবলিশ করলো। ওনাকে দেখে পুরো বাংলাদেশ এস্টাবলিশ হলো, মানে আমাকে স্টেপ বাই স্টেপ এভাবে আমি কাজগুলো করে নিতে পারছি। সো এটা একটা 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 সিস্টেমের মধ্যে চলে আসলো কেমোথেরাপিটা, যেটা কেমো কার্ড পাবে, একটা প্রোটোকল হবে, প্রি মেডিকেশন কি, পোস্ট মেডিকেশন কি, কীভাবে মিক্সড হবে, এগুলো আগে ছিল না। সেগুলো আমি সিঙ্গাপুরের আদলে তৈরি করলাম সে 2006-07। এবং আমি দেখে খুশি হই যে বাংলাদেশের সব প্রান্তেই এখন এই প্রোটোকল ইউজ হয়, সেটা সিএমএইচ হোক, যে কোনো জায়গা থেকে আমি কাগজ পাই দেখি এই কার্ড এবং এই প্রোটোকল ইউজ হয়। সো আমি সাকসেস এদিক দিয়ে। আমি কুয়েনসিনকে সব জানালাম যে আমি এগুলো করছি, বলে দেন ইউ স্টার্ট ইউর অ্যাক্টিভিটি, তুমি এখন অ্যাওয়ারনেস করো, বাংলাদেশে কোনো অ্যাওয়ারনেস নাই। রাইট। তো আমি শুরু করলাম আমার অ্যাওয়ারনেস। তো আমি তো তখন অলরেডি এস্টাবলিশ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছি, এফসিপিএস পাস করে গেছি, পড়াশোনা শেষ, ফেলোশিপ শেষ। তো আমি চিন্তা করলাম বাংলাদেশে আসলে ডক্টররা তো খুব বিজি, অনেক পেশেন্ট লোড, কথা বলার সুযোগটা কম। বই লেখা শুরু করলাম কেমোথেরাপি নিয়ে, ক্যান্সার নিয়ে, সেটা বই লিখেও ফেললাম বাংলায়, ক্যান্সারের সুস্থতা। তো সেই বইটা খুব সাড়া পেল, রুগীরা পড়লো, জানতে পারলো। তারপরে চিন্তা করলাম এই বইটা তো আমি ব্যাপকভাবে ছড়াই দিতে পারছিলাম, চেষ্টা করেছি, অনেকজনকে দিলাম, কিন্তু কেউ ডিসেমিনেট করে নাই বইটা। আচ্ছা। কিন্তু আমি ফ্রি অফ কস্টে বইটা দিতাম, ওটা একটা ফান্ড রাইজিংও ছিল আমার পেশেন্টের জন্য। কিন্তু বইটা তেমন কেউ পড়লো না বা করলো না, রুগীরা শুধু পড়তো, কিন্তু আমি খুব বেশি। এটা কোন সালের কথা স্যার? 2008-এই। আচ্ছা। হ্যাঁ, আমার ফার্স্ট বই। তারপরে আমি ইউটিউব চ্যানেল শুরু করলাম, সেখানে মানে আজিম ভাই আমাকে ফার্স্ট আমার সাথে কাজ করা শুরু করলো। তা আমি ইউটিউব চ্যানেল শুরু করলাম, আমার অলরেডি 25-30টার মতো ভিডিও অলরেডি ইউটিউব চ্যানেলে আছে। দেখলাম যে কেউ তো সার্চ করে পায় না, ক্যান্সার সম্বন্ধে কিছু জানতে পারে না। তো এটা একটা বড় মিডিয়া আমাকে বুদ্ধি দিল, ওনারাই দিলেন। তা আমি ইউটিউব চ্যানেলে ভিডিও করা শুরু করলাম। তা আমি বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যান্সার নিয়ে ওখানে আমার ভিডিও আছে, ওরা ইউটিউব শুনে, এবং এটাই একটা অ্যাওয়ারনেস, একটা মাস মিডিয়া অ্যাওয়ারনেস হয়ে গেল। এবং হ্যাঁ, মানুষ এটা খুব ভালো মতো নিল। সেকেন্ড বই লিখে শুরু করলাম আমি, জোহরা জামিলা, কেমোথেরাপি এবং আপনার পুষ্টি, এই বইটা পরের বছর বের করলাম।
রিসেন্ট একটা বই এখন আমার বেরোচ্ছে, কেমোথেরাপির নির্দেশিকা, আপনার কেমোথেরাপি ও সঠিক নির্দেশিকা। দুইটা বইয়ের কাজ চলছে, আরেকটা আমি নিউট্রিশন নিয়ে কাজ করতেছি, কারণ আমি জানি ফোর্থ বুক আপনার। জি জি, বাংলাদেশে ক্যান্সার নিউট্রিশন নিয়ে কথা বলার কেউ নাই। Right. কি খাবে, কখন কি খাবে, কখন কি খাওয়া দরকার, ওর খাওয়াটা কেমন হওয়া দরকার। আমাদের নিউট্রিশনিস্ট বাংলাদেশে ভালো ভালো আছে, কিন্তু অঙ্ক নিউট্রিশনিস্ট নাই, মেডিকেল নিউট্রিশনিস্টের একটু অভাব আছে। তো আমি নিজেই পড়াশোনা শুরু করে নিউট্রিশনিস্ট হয়ে গেলাম, এবং সিঙ্গাপুরের একজনের সাথে কথাও বলেছি, এবং ওখান থেকে আমি দিক নির্দেশনা পেলাম, ওরা কিছু গাইডলাইন পাঠালো, এবং আমেরিকাতে একজন মেডিকেল নিউট্রিশনিস্ট ডক্টর হাবিবা শ, উনি আমাকে খুব হেল্প করলো, এবং আমি নিউট্রিশন নিয়ে অ্যাক্টিভিটি শুরু করলাম, বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় কথা বলা শুরু করলাম, কি খেলে ক্যান্সার হবে, কি খেলে ক্যান্সার হবে না। সো এগুলো উনি আমাকে হেল্প করলো, উনিও বাংলাদেশে এসে কয়েকটা প্রোগ্রাম করলো আমার সাথে। সো এখন নিউট্রিশন নিয়ে কাজ করতেছি, ক্যান্সার নিউট্রিশন। এটা এখন এতটুকু পর্যন্ত আমার চলছে। আর অ্যাক্টিভিস্ট হিসাবে আমি নিজেকে পরিচয় দিই সবচেয়ে বেশি, কারণ আমি মনে করি বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা তো সবাই করতে পারে। এখন তো জি। মেডিকেল অঙ্কোলজিস্টও আছে, এবং খুবই ভালো ভালো, এবং তাদের মানও খুব ভালো। রেডিয়েশন অঙ্কোলজিস্ট, ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট সবই বাংলাদেশে আছে। ক্যান্সার ট্রিটমেন্ট সবাই জানে, কিন্তু মানে অ্যাওয়ারনেস নাই, সচেতনতা। জি স্যার। এবং এই ক্ষেত্রে আমাদের ডাক্তারদের আমি ওভাবে বলবো না যে ওদের সময় নাই, ওরা হয়তো এই সাইডটায় খুব বেশি সময় দেয় না। তো এই জন্য আমি শুরু করেছি সেই 2008 থেকেই। আমার মনে হয় অলমোস্ট অল দ্য ইউনিভার্সিটি আমি কভার করেছি ঢাকা শহরে। আচ্ছা। ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, সবগুলোতে আমি গেছি, শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও। আর প্রাইভেট ইউনিভার্সিটি সবগুলোতে আমি একাধিকবার আমি ধরে নিয়েছি যে ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো ওরা যখন কথা বলে সমাজে তখন ওটা শুনে। এই জন্য ওই স্টুডেন্টগুলোকে টার্গেট করে আমি প্রতি বছর 3-4টা প্রোগ্রাম করি, ওদেরকে অ্যাওয়্যার করি বিভিন্ন ক্যান্সার নিয়ে, বিভিন্নভাবে কথা বলি ক্যান্সার নিয়ে। সো এই অ্যাক্টিভিটিগুলো আমার নিয়মিত আমার প্রফেশনে, আমি মনে করি আমার অঙ্কোলজি ট্রিটমেন্টের বা ক্যান্সার স্পেশালিস্টের পাশাপাশি ক্যান্সার অ্যাওয়ারনেস আমার একটা দায়িত্ব, এবং এটাও আমার একটা প্রফেশন। সো আমি এটা খুবই ভালোবাসি, অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচয় দিতে এবং অ্যাক্টিভিটি করতে। এই বছরও আমি প্রায় 5-6টা অ্যাক্টিভিটি করেছি, বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজেও করেছি, স্কুলও করেছি। অনেক স্কুলে গিয়ে 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 ক্যান্সার নিয়ে কথা বলেছি, কারণ একদম একদম মানে বেসিক থেকে যদি আমরা শুরু করি, স্কুলের ছেলে মেয়েদের থেকে, তাহলে এদের মধ্যে ঢুকে যায় একটা ক্যান্সার অ্যাওয়ারনেস। তাদের খাওয়া দাওয়া চেঞ্জ হবে, তাদের লাইফস্টাইল চেঞ্জ হবে ক্যান্সার নিয়ে, কারণ আমাদের দেশটা তো ক্যান্সারের জন্য উপযুক্ত এরিয়া। এনভায়রনমেন্টাল পলিউশন বলেন, খাবার দাবার বলেন, ফুড অ্যাডাল্টারি বলেন, সো জেনেটিক এবং ফ্যাক্টর। অনেকেই স্যার প্রি ক্যান্সারাস লেশনগুলো নিয়ে ঘুরে, এবং তাদের আসলে করণীয় কি সেটার ব্যাপারেও তো অ্যাওয়ারনেসের ব্যাপার আছে। তো সেগুলো আমি নিয়মিতভাবে করে যাচ্ছি, লাস্ট 20 ইয়ার্স আমি অ্যাওয়ারনেস করি। আর এছাড়া অ্যাওয়ারনেসের পাশাপাশি আরেকটা কাজ করে যাচ্ছি, সেটা প্রফেশনে, সেটা হচ্ছে বাংলাদেশে এই যে কেমোথেরাপি ড্রাগগুলো ইউজ হচ্ছে, বিভিন্ন ড্রাগ ইউজ হচ্ছে, টার্গেটেড থেরাপি, এগুলো কি প্রপার ইউজ হচ্ছে কিনা সেটা হঠাৎ করে আমার মাথায় আসলো। 3 বছর আগে থেকে শুরু করলাম এটার কাজ, বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করলাম, লেকচার দেওয়া শুরু করলাম যে কীভাবে কেমোথেরাপি ড্রাগ সেফ হ্যান্ডলিং করা যায়, যারা কেমোথেরাপি ড্রাগগুলো প্রিপেয়ার করছে জি, তারা কতটা রিস্কে আছে আপনি দেখলে অবাক হবেন, কারণ এগুলো তো সাইটোটক্সিক। জি। তো সেটা নিয়ে কিভাবে এটা হ্যান্ডেল করবে, কিভাবে এটা ডিসপোজাল করবে, কিভাবে মিক্স করবে, এটা নিয়ে আমি রাজশাহীতে, বগুড়ায়, তারপরে খুলনা, ঢাকাতে বিভিন্ন জায়গায় আমার অলরেডি 5-6টা আমার প্রোগ্রাম হয়ে গেছে, এবং আমি চাচ্ছি বিভিন্ন অঙ্কোলজি সেন্টারগুলোতে এটা নিয়ে কথা বলতে। আপনি জানেন অনেক প্রতিকূলতা, অনেকে আমাকে গ্রহণ করে, অনেকে করে না। যখন কথা বলি তখন হয়তো তারা বলে যে না, এটা আমাদের অনেক আগে জানা দরকার ছিল। সো আমি এই সেক্টরও কাজ করছি ফার্মাসিস্টদের নিয়ে। সো অঙ্কোলজিতে ফার্মাসিস্টদের যে একটা বিরাট রোল আমি এটা এস্টাবলিশ করতে চাই। সো এবং অঙ্ক ফার্মাসিটা আমি ডিসেমিনেট করতে চাই আমাদের মেডিকেল অঙ্কোলজিস্টদের মাঝখানে, সেটা নিয়েও আমি কাজ করছি বর্তমানে। এটা তো গেল, এবং আমি এখন খুব খুশি হই যে ঢাকার বাইরেও সাইটোটক্সিক সেফটি ক্যাবিনেটে ড্রাগ মিক্স করে, কিন্তু দুঃখের বিষয় এখনও ঢাকায় অনেক বড় বড় হসপিটাল সাইটোটক্সিক সেফটি ক্যাবিনেট ইউজ করে না। এর প্রয়োজনীয়তাও তারা কতটা অনুধাবন করে আমি জানি না, কিন্তু এতে তো
যারা এইটা নিয়ে কাজ করছে তাদের তো স্বাস্থ্য ঝুঁকি রয়েই গেল, তার সাথে পেশেন্টটার রয়ে গেল, তার সাথে পেশেন্টের আত্মীয় স্বজন যারা আশেপাশে থাকে তাদেরও রয়ে গেল স্বাস্থ্য ঝুঁকি। সর্বোপরি যে এই ওষুধগুলো ব্যবহার করছে সেই ওষুধগুলো প্রপার ইউটিলাইজেশনও হচ্ছে না, ওগুলো কন্টামিনেশন হয়ে যাচ্ছে। সেটা যে কতটা জরুরি একটা জিনিস। আমি 3টা সেন্টার আমার এখন, আমি বাংলাদেশ মেডিকেলে যখন শুরু করি আমি এস্টাবলিশ করি, আমি ফাউন্ডার ওটার অনকোলজি ডিপার্টমেন্টে 2012-তে সাইটোটক্সিসেপ্টিক ক্যাবিনেট দিয়ে শুরু করেছি। আচ্ছা, তারপরে শুরু করল আহমেদ মেডিকেল, তো 2008-এ সাইটোটক্সিসেপ্টিক ক্যাবিনেট দিয়ে শুরু করেছি। তারপরে ইবনে সিনা যে ক্যান্সার সেন্টার সেটারও হেড আমি, তো সেটাও সাইটোটক্সিসেপ্টিক ক্যাবিনেট দিয়ে শুরু করেছি। তো মেডিক্সেও কয়েকদিন কাজ করেছি, সেখানেও আমি সাইটোটক্সিসেপ্টিক ক্যাবিনেট দিয়েছি, কিন্তু ওরা জানতো না যেটা লাগে, কিন্তু ওখানে অনকোলজি প্র্যাকটিস হতো। খুব অবাক হলাম। বড় বড় আমি কর্পোরেট হসপিটালে কাজ করি নাই, কিন্তু কর্পোরেটের একটা লিঙ্কে কাজ করেছি। তো ওরা অনেক দিন অনকোলজি প্র্যাকটিস করে, বিদেশ থেকে রোগী আসে, ওদের কোনো সাইটোটক্সিসেপ্টিক ক্যাবিনেট জানতোই না। তো তারা যে এখন এনেছে এবং আমি যেখানে একটা ভূমিকা রাখতে পারছি, এটা আমি একটা সাকসেস। আমি মনে করবো সিঙ্গাপুর থেকে ট্রেনিংয়ের একটা আমি যে প্রভিন্স করে আসছি ওইটারও একটা সাকসেস। এখন এটা নিয়ে মানুষ কাজ করছে, ঢাকার বাইরেও এটা নিয়ে কাজ করছে, এবং আমি খুবই খুশি যে বাংলাদেশে এই চেঞ্জটা আসছে, যত দেরি হোক। সো সেটা এবং সেটাতে আপনার অনেক বড় একটা অবদান রয়েছে। অবদান বলেন যাই বলেন, আমি অ্যাকচুয়ালি ওদেরকে অ্যাওয়ারনেসটা তৈরি করতে পেরেছি, সচেতনতা যেটা করতে হবে, এই জন্য আমি কথা বলি সারাক্ষণ এগুলো নিয়ে। এবং আপনার যে দুঃখটা রয়ে গেছে স্যার, যে ঢাকার সব সেন্টারে যেখানে অনকোলজি প্র্যাকটিস হচ্ছে কিন্তু সাইটোটক্সিসেপ্টিক ক্যাবিনেট নাই, এবং এটা ম্যান বিহাইন্ড মেশিনও নাই, যেটা নাকি ফার্মাসিস্ট, একজন ফার্মাসিস্ট তো থাকতে হবে এটার সাথে, এটাও নাই এখনো। এবং আইডিয়ালি যেমন হওয়া উচিত তেমনটা ইনশাআল্লাহ হয়ে যাবে স্যার ভবিষ্যতে। যেটা ন্যাশনাল ক্যান্সার সেন্টার একটা অনেক বড় অনকোলজি ফার্মাসি আছে, ওখানেও আমার একটা ভূমিকা আছে। ওখানে যে মেইন ফার্মাসিস্ট তাকেও আমি সিঙ্গাপুর যাওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছি এবং তার লিঙ্কও করে দিয়েছি। সে ওখান থেকে ট্রেনিং করে এসে এখানে একটা বড় ফার্মাসি সেন্টার তৈরি করেছে, ওর নাম মাহমুদ। তো সে বিরাট কাজ করেছে বাংলাদেশে। ওখানে কাজ সবাই করুক আর না করুক, সে তো একটা সেন্টার তৈরি করেছে, রাইট, জি স্যার, এবং ন্যাশনাল পর্যায়ে, এটাই অনেক বড় কাজ। জি, এবং সেখানে যে আমার ক্ষুদ্র ভূমিকা হলেও ভূমিকা আছে, সেটাই আমি খুশি যে ন্যাশনাল পর্যায়ে আমি একটু কন্ট্রিবিউশন করতে পারছি। সেটাও অনেক আগে তৈরি হয়েছে। এখন আমি কাজ করছি যেটা নিয়ে রিসেন্টলি লাস্ট 2 বছর আমি একটা অর্গানাইজেশন করেছি, সেটা হচ্ছে ক্যান্সার পেশেন্ট সাপোর্ট অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আচ্ছা, ইন ট্রু সেন্স ক্যান্সার পেশেন্টদের সাপোর্ট করার মতো খুব একটা অর্গানাইজেশন আমি দেখি না। কিছু কিছু অর্গানাইজেশন আছে তার কাজ করছে, বাট সর্বোপরি সব কিছু মিলে কাজ করতে পারছে না, কারণ আপনি জানেন সব কিছুতে একটা লিমিটেশন আছে সবারই। ফান্ড একটা বিরাট ব্যাপার। তাহলে স্যার আপনার ইনস্টিটিউশনটা কি ফাইন্যান্সিয়ালি হেল্প করছে? আমার ইনস্টিটিউশনটা আমরা পার্শিয়ালি আমরা গভর্নমেন্ট থেকে অনুমতি পেয়েছি। আচ্ছা, এই আশা করি এই মাসের মধ্যে আমরা ফুল অনুমতি পেয়ে যাব, মানে লাইসেন্স এন্ড এভরিথিং কাজ করার জন্য শেষ পর্যায়ে আছে এটার। এবং আপনি শুনে খুশি হবেন, এই অর্গানাইজেশনে আমি প্রেসিডেন্ট, কিন্তু আমি ছাড়া সবাই হলো ক্যান্সার পেশেন্ট, তারা সার্ভাইভার। ওরা কাজ করছে এই অর্গানাইজেশন নিয়ে। এদের একটা গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, তারা তাদের স্টোরিগুলো শেয়ার করছে। আমরা একটা বড় একটা প্রোগ্রামও করেছি একটা রিসর্টে ওদেরকে নিয়ে, এবং তাদের যেটা আমি তাদের মধ্যে যে একটা এনথুজিয়াজম দেখছি এই সাপোর্ট গ্রুপ নিয়ে, আমি খুবই খুশি যে এটা খুবই দরকার। আমাদের এখানে উদ্দেশ্য হলো ক্যান্সার পেশেন্টদের সব দিক দিয়ে হেল্প করা, শুধু টাকা পয়সার সাহায্য না, এর সাথে তার মানসিক, তার ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, তার ট্রিটমেন্ট পরবর্তী সময়, ইভেন অনেক পেশেন্ট শেষ পর্যায়ে থাকে তাদেরকে সাপোর্ট করা, স্পিরিচুয়াল সাপোর্ট করা, সব ধরনের সাপোর্ট আমরা এর মাঝে করব। অ্যান্ড সবচেয়ে বড় জিনিস হলো অ্যাওয়ারনেস। এই অর্গানাইজেশন আমি যখন অ্যাওয়ারনেসটা করছি নিজে এখন এটা হচ্ছে অর্গানাইজেশনের থ্রুতে, সো অ্যাওয়ারনেসটা আরও স্ট্রং হচ্ছে। আমি যখন কথা বলছি, আমার পাশে যখন একজন সার্ভাইভার থাকছে ক্যান্সার পেশেন্ট, সে যখন কথা বলছে তার কথাটা আরো বেশি স্ট্রং হচ্ছে। এবং ক্যান্সার পেশেন্টরা নিজেদের দুঃখ, নিজেদের সুখ এবং তাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারে না অনেক সময় ডক্টরদের মাঝে, তো তারা এখন নিজেরাই শেয়ার করছে, কে কিভাবে ভালো আছে, কে কিভাবে লাইফস্টাইলটা মডিফাই করে নিল, তারা নিজেরাই জানে এখন। এই পরিবেশটা আমি তৈরি করেছি। সো আমাদের এখন অনেক মেম্বার,
এটা নিয়ে কাজ করছি। এটা আমি আমার স্বপ্ন যে অর্গানাইজেশনটা একদিন অনেক বড় হবে, এবং পুরো ইনশাআল্লাহ। বাংলাদেশ ব্যাপী আমরা এটা কাজ করব, শুধু ঢাকা শহর না, ঢাকার বাইরে। এবং আমার টার্গেটও আছে যে ট্রাইবাল এরিয়া, যে উপজাতি যারা আছে তাদের ক্যান্সারের স্ট্যাটাসই আমরা জানি না, ইভেন আমরা বাংলাদেশের স্ট্যাটাসই জানি না খুব একটা। সো ওদেরকে নিয়ে আমার কাজ করার, এক্ষেত্রে স্যার রিসার্চের অনেক বড় একটা ভূমিকা মনে হয় একটা আছে। স্ট্যাটিস্টিক্সও পাবেন, জি। প্লাস ওদেরকে ক্যান্সার নিয়ে ওদের অ্যাওয়ারনেস করা। আমি খুব রিসেন্টলি রাঙামাটি যাব, তো ওখানে অলরেডি আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। আমাদের এই যে ক্যান্সার পেশেন্ট সাপোর্ট গ্রুপ অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন, আমরা আমাদের গ্রুপে সবসময় একজন নার্স থাকে, ক্যান্সার সার্ভাইভার, আর আমরা মিলে ডক্টর আমরা খুব বেশি নাই, আমি আর জোহরা জামিলা, এবং আর বাকি যারা আছে সবাই খুব সোশ্যাল ওয়ার্কার, টিচার, কেউ ম্যাক্সিমাম সার্ভাইভার, আর কেউ কেউ আছেন কেয়ার গিভার, হয় কারো বাবা মার ক্যান্সার ছিল, বা কারো ওয়াইফের ক্যান্সার, কারো হাজব্যান্ডের ক্যান্সার। ওনারাই আমাদের শক্তি, ওনাদেরকে নিয়ে আমি এই প্রোগ্রামগুলো করতে চাই। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন রেনাটা ক্যান্সার কেয়ার প্রেজেন্টস দ্য ডক্টরস ডায়েরি। আজকের আয়োজনে আমাদের সাথে আছেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ এবং বাংলাদেশ মেডিকেল কলেজের অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার জাফর মোহাম্মদ মাসুদ স্যার, এবং তার জীবনের এই জার্নি, নানা অজানা তথ্য আমরা জানতে পাচ্ছি। রেনাটা ক্যান্সার কেয়ারকে ধন্যবাদ জানাচ্ছি এরকম ব্যতিক্রমী একটি আয়োজনের জন্য। স্যার, আমরা অনেকটাই শুনলাম যে আপনার এই অনকোলজিস্ট হওয়ার পেছনের শুরু থেকে এ যাবৎকাল। স্যার, আমরা একটু জানতে চাই যে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? অনেক দূর তো এসেছেন স্যার। পরিকল্পনা থেকে আমি আসলে কি স্বপ্ন দেখি সেটা ইম্পর্টেন্ট, কারণ আমার আসলে খুব বেশি কিছু করার ক্ষমতা নাই। আপনি বুঝতেই পারছেন যে আমি যতটুকু করি, আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আপনি অত্যন্ত বিনয়ী একজন মানুষ। না, তো আমি চেষ্টা করছি। এখন আমি স্বপ্ন দেখি একটা মাল্টিডিসিপ্লিনারি ক্যান্সার সেন্টার হোক বাংলাদেশে, ইন ট্রু সেন্স। এখন অনেকগুলো সেন্টার হয়েছে, কিন্তু ইন ট্রু সেন্স কোনো মাল্টিডিসিপ্লিনারি ক্যান্সার সেন্টার নাই। দেখেন, আহমেদ মেডিকেল যে ক্যান্সার সেন্টারটা এখন চলছে, আমরা 5টা সেক্টরের অঙ্কোলজিস্ট একসাথে কাজ করছি। তো এই ধরনের আছে অঙ্কোলজিস্টরা, দেখা যায় একই সেক্টরে রেডিয়েশন অঙ্কোলজি 3-4 জন একসাথে কাজ করছে, মেডিকেল অঙ্কোলজি 2-3 জন একসাথে বসলো। এটা অ্যাকচুয়ালি মাল্টিডিসিপ্লিনারি না। মাল্টিডিসিপ্লিনারি সার্জিক্যাল অঙ্কোলজি থাকবে, সবাই থাকবে। আমার সেন্টারে যেভাবে আছে, আমারটা তো খুব অল্প পরিসরে। তো আমরা তো আসলে প্রাইভেট সেক্টরে কতটুকু আর মানুষকে সেবা দিতে পারছি। আমি চাই একটা অনেক বড় সেন্টার হোক, এবং আমি স্বপ্ন দেখি, এই জন্য কিন্তু আমি ইবনে সিনার সাথে জড়িত হয়েছি। ইবনে সিনার ওদের ভালো দিক হলো, তারা যখন মনে করে যে এই সেক্টরটা করার দরকার এবং ওদেরকে বোঝানো যায়, তারা ওটা করে। এবং তাদের সাথে কয়েকবার মিটিং হলো। আমি সেই কোভিড থেকে ওদের সাথে জড়িত। যখন কোভিড পিরিয়ডটা আসলো, তখনই ইবনে সিনা হাসপাতাল, যেটা 15-তে, ওখানে আমি একটা ক্যান্সার সেন্টার এস্টাবলিশ করি। মানে ওটার নামও আমি দিয়েছি ইবনে সিনা ক্যান্সার সেন্টার অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার ইউনিট, কিন্তু প্যালিয়েটিভ আমি করি না, প্যালিয়েটিভ যেন জানে সেই জন্য। তো ওনারা এখন উদ্যোগ নিল, একটা অনেক বড় একটা জায়গা কলাতিয়াতে তারা বিশাল একটা সেন্টার করছে, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। ওটা একটা মাল্টিডিসিপ্লিনারি ক্যান্সার সেন্টার হবে। আমি তো অবশ্যই ওটার সাথে এখন পর্যন্ত জড়িত আছি, এবং আমি স্বপ্ন দেখি এটা একটা বাংলাদেশে হলিস্টিক অ্যাপ্রোচ লাইক সিঙ্গাপুর, ওই ধরনের সেন্টার হচ্ছে, এবং বাংলাদেশের সর্ববৃহৎ ক্যান্সার সেন্টার ওটা হচ্ছে, আশা করি ইনশাআল্লাহ ভেরি সুন। এবং তাদের একটা সৎ উদ্দেশ্যও আছে, খুব স্বল্প ব্যয় যত আধুনিক চিকিৎসা দেওয়া যায় তারা দিবে, এবং ওটা খুব শীঘ্রই চালু হলে বাংলাদেশের মানুষ একটা ইন ট্রু সেন্স মাল্টিডিসিপ্লিনারি একটা ট্রিটমেন্টের ক্যান্সার চিকিৎসার একটা পাবে। এবং এর সাথে সাথে আমি জানি বাংলাদেশের ঢাকা শহরের বাইরেও অনেকগুলো ক্যান্সার সেন্টার হয়েছে, তারা খুব ভালো করছে। আশা করি এই ধরনের সেন্টার আরও তৈরি হবে, এটাই আমার স্বপ্ন। যে আর ক্যান্সার ডাক্তারদের বলবো যে তারা যেন ফোকাস থাকে। ফোকাস মানে, দেখেন, আমি কিন্তু রেডিয়েশন অঙ্কোলজিতে এমফিল করা, এফসিপিএসও করা। আমি পাস করার পরে আমার লাইফ টাইম আমি রেডিয়েশন অঙ্কোলজি করি নাই। আমার ফোকাস ছিল আমার মেডিকেল অঙ্কোলজি। সো আমি ওখান থেকে ফেলোশিপ করার পরে 2006 থেকে আমি কোনোদিন রেডিয়েশন মেশিনে যাই নাই। আমি শুধুমাত্র পড়াশোনার জন্য গিয়েছি, যা শেখারও তাই ডিগ্রিটা করার জন্য, কিন্তু আমি মেডিকেল অঙ্কোলজিতে ফোকাসড। তো বাংলাদেশেও হচ্ছে এখন, কিন্তু তারপরেও সব কিছুই করে।
এখন যদি আমরা একটা সাবজেক্টে আমাদের ব্রেইন তো আল্লাহ পাক খুব বেশি দেয় নাই। সিঙ্গাপুরে দেখেন 2005 থেকে দেখছি যে মেডিকেল অঙ্কোলজির মধ্যে ডিভিশন অনেক, 2005-এই তারা মেডিকেল অঙ্কোলজির মধ্যে কেউ কেউ লিম্ফোমা দেখে, কেউ ব্রেস্ট ক্যান্সার দেখে। ওরা যে ব্রেস্ট ক্যান্সার দেখে সে আবার জিআইটি দেখবে না, আচ্ছা, আর যে কোলন দেখবে না, আবার কেউ সার্কোমা দেখছে, কেউ লাং দেখছে। তার মানে ওরা লাংয়ের উপরেই বিশেষজ্ঞ। ওরা ব্রেস্টের, আমি অনেক চেষ্টা করেছি এটা বাংলাদেশে করার জন্য। শুনে খুশি হবেন, আমি একটা সেন্টারও শুরু করেছিলাম, আশিক প্যালেটিভ যে কেয়ার সেন্টার, জি, ওরাই আমাকে একটা হসপিটাল করে দিয়েছিল, সেটা আগারগাঁওয়ে। সেইখানে আমি আমাদের সব জুনিয়র অঙ্কোলজিস্টদের নিয়ে আমরা ভাগ করে নিলাম যে আমরা এই 3টা ক্যান্সার দেখব, ও 3টা ক্যান্সার দেখবে। সেটা 2010-এই, কিন্তু খুব বেশি দিন চালাতে পারি নাই, এক একজন এক এক দিকে চলে গেল। তখন থেকেই আমার খুব স্বপ্ন যে আমরা একটাতে ফোকাস থাকবো, তাতে ক্যান্সার পেশেন্টগুলো তো সবচেয়ে বেশি উপকৃত হবে, আমরাও হব। আমরা এত ব্রেইনের লোড নিতে হবে না। ওই আমি যদি ব্রেস্ট ক্যান্সার দেখি, শুধু ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমি চিন্তা করব, তাহলে চিকিৎসাটা একদম আটমোস্ট আপার লেভেলের চিকিৎসা, যত মডার্ন চিকিৎসা সব কিছু মোস্ট দেওয়া যাবে। স্পেসিফিক ট্রিটমেন্ট পাবে। হ্যাঁ, কিন্তু এখন আমরা কি করি, সব ক্যান্সারই দেখি, সাথে মেডিকেল অঙ্কোলজিও দেখি, রেডিয়েশনও দেখি, প্যালিয়েটিভও দেখি। তো এভাবে তো আসলে হয় না, জি স্যার, আস্তে আস্তে আমাদের নিশ্চয়ই ডক্টররা হয়ে তো যাবে। আসলে স্যার ওভারলোডেড। ওভারলোডেড নিশ্চয়ই, পেশেন্টও তো অনেক বেশি, সেজন্য অনেক সবই বেশি, দেখতে হয়। right. আমি বুঝি ক্যান্সার বিশেষজ্ঞ খুব বেশি নাই, কিন্তু এখন সময় হয়ে আসছে, এটা সময়ের দাবি। সময়ের দাবি, রাইট। মানে আমার পাশের দেশগুলো, এখন স্যার ইন্ডিয়া, আসলে নেপাল, সব জায়গায়। পোস্ট গ্রাজুয়েশনেও হয়তো বা সিট সংখ্যা বাড়াতে হবে, জি। বেশি বেশি স্টুডেন্টরা আসবে, হ্যাঁ, তা পড়াশোনা হচ্ছে, করবে। ওদিক জি, দিয়ে হচ্ছে, সিটও বাড়াচ্ছে, সাবজেক্টও বাড়ছে। আমি খুব আশাবাদী। ইনশাল্লাহ আমরা সবাই আপনার সাথে আশাবাদী স্যার। আমরা আজকে খুবই উচ্ছ্বসিত এবং আমরা খুবই আনন্দিত যে দর্শক ক্যান্সার হলে আনসার নাই, এই কথাটি কিন্তু এখন আর সত্যি নয়। আপনারা বুঝতেই পারছেন, এত বড় একজন অনকোলজিস্ট সিঙ্গাপুরের আদলে আমাদের দেশে ক্যান্সার ট্রিটমেন্টকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। এবং অবশ্যই ক্যান্সার, স্যার আপনি নিশ্চয়ই একমত হবেন যে ক্যান্সার এখন অনেক ক্ষেত্রে প্রতিরোধযোগ্য। আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে, লাইফস্টাইল মডিফাই করে এবং ফুড হ্যাবিট চেঞ্জ করে, আপনি যেটা বলছিলেন যে অ্যাওয়ারনেস নিয়ে আপনি কাজ করছেন, সেটারও অনেক বড় একটা ভূমিকা রয়েছে এবং সেদিক থেকেও আপনি কাজ করছেন। এবং দর্শক, আপনার আমাদের সবারই কিন্তু এই অ্যাওয়ারনেস, এই সচেতনতার প্রয়োজন রয়েছে। নিজে জানুন এবং সবাইকে জানান। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনার মূল্যবান সময় থেকে অনেকটা সময় আমাদের জন্য, আমাদের দর্শকদের জন্য দেওয়ার জন্য। এবং আমি নিশ্চিত যে আমাদের আজকের এই অনুষ্ঠান, রেনাটা ক্যান্সার কেয়ার প্রেজেন্টস দ্য ডক্টরস ডায়েরির আজকের আয়োজনটি দেখে ক্যান্সার সম্পর্কে আমাদের দর্শকদের অনেকটাই সম্যক ধারণা হবে। ধন্যবাদ স্যার, আসসালামু আপনাকেও আলাইকুম। ধন্যবাদ। এবং আমার এই প্রোগ্রামটা আমি তখনই সাকসেসফুল মনে করব আমার এই কথাগুলো শুনে, যদি কিছুটাও আমাদের ক্যান্সার চিকিৎসা প্রণালী, অ্যাওয়ারনেস, অ্যাক্টিভিটি, ডক্টরদের দৃষ্টিভঙ্গি, এগুলো সবগুলো যদি আমরা একত্রিত করতে পারি, তাহলে আমাদের দেশে ক্যান্সার ট্রিটমেন্ট একটা 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 পর্যায়ে চলে যাবে, ইনশাআল্লাহ। যেটা পাশের দেশে আমাদের রুগী তো প্রচুর পরিমাণে যেত, এখন হয়তো কোনো কারণে যেতে পারছে না, এখন অন্য দেশে যায়। এবং বাংলাদেশ থেকে যত পেশেন্ট আছে, ক্যান্সার পেশেন্টই ম্যাক্সিমাম বাইরে যায়। তার মানে এই সেক্টরটায় কিন্তু আমরা এখনো অনেক দুর্বল, অনেক কিছু করার আছে। করার আছে। আমি তখনই সাকসেসফুল মনে করব আমার এই প্রোগ্রামটাকে, যখন আমার এই ক্ষুদ্র আমার এই প্রয়াসগুলা শুনে যারা নাকি এখন নীতি নির্ধারক, তারা যদি একটু আমাদের চেঞ্জ আনে ক্যান্সার চিকিৎসায়, তাহলে আমরা এই পেশেন্টগুলোকে আমাদের দেশে রেখে দিতে পারবো এবং বিশ্বাসটা আমরা অর্জন করতে পারবো, এবং রুগীগুলোকে আমরা যথাযথ চিকিৎসা দিয়ে আমরা সুস্থ করতে পারবো ইনশাআল্লাহ। সবার ইনশাআল্লাহ। সুস্থতা কামনা করি, বিশেষ করে ক্যান্সার রুগীদের। আপনি যেটা বললেন, ক্যান্সার নিয়ে এখন আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমাদের দেশে ক্যান্সার খুব ভালো মতোই ডায়াগনোসিস হয়, ক্যান্সার চিকিৎসা হয়, এবং সকল ধরনের চিকিৎসা। সর্বোপরি আমাদের যেই কোম্পানিগুলো আছে, ফার্মাসিউটিক্যালস কোম্পানি, বা পৃথিবীতে যে ধরনের ড্রাগগুলো তৈরি হচ্ছে প্রতিনিয়ত, এবং আধুনিক ওষুধ, শুধু কিমোথেরাপি না, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, সব ধরনের ড্রাগ বাংলাদেশেই তৈরি হচ্ছে এবং এরা এক্সপোর্টও করছে বাংলাদেশ থেকে। তার মানে স্ট্যান্ডার্ড ইজ ভেরি হাই। সো এখন চিকিৎসা আমাদের হাতের নাগালে, সো ভয় পাওয়ার কিছু নাই।
শুধু অ্যাওয়ারনেস, একটু সচেতন যদি আমাদের মানুষগুলোকে আমরা করতে পারি, আমরা ক্যান্সারকে জয় করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, আপনার কথা শুনে অত্যন্ত আশাবাদী হয়েছি আমি। আমার আসলে ফ্যামিলি হিস্ট্রি আছে ক্যান্সারের। আমার দুজন চাচা ক্যান্সারে মারা গেছেন এবং আমার বাবার একটা প্রি ক্যান্সারাস লেশন ছিল টাঙে। দুঃখজনকভাবে সত্যি যে সেটা ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্টের জন্য আমার বাবাকে কিন্তু পাশের দেশে যেতে হয়েছিল। এবং এখন আসলে আমি খুবই আশাবাদী আপনার কথাগুলো শুনে। আমার মতো আমাদের যারা দর্শক আজকে দেখছেন তারাও নিশ্চয়ই আশাবাদী হবেন। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ রেনাটা ক্যান্সার কেয়ারকে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্যান্সার সম্পর্কে সচেতন হন। আসসালামু আলাইকুম।